এই অ্যাফোরিজমের মধ্যে ছাড়া দেখেন বলে এখানে তো লক্ষণের কথা বলা আছে আকার ইঙ্গিতে, আপনি লক্ষণ নিয়ে ভিন্ন আলোচনা করবেন, এটা কেমন কথা? কেমন কথা না, এটা ঠিক কথা। এভাবেই অর্গাননকে বুঝতে হবে, কারণ অর্গানন তো ইঙ্গিত দিয়ে দিছে লক্ষণকে বুঝাবার জন্য। এখন 1 থেকে 291 অ্যাফোরিজমের মধ্যে লক্ষণের একেবারে যে কাঠামোগত দিক, যে কোনটা কোন লক্ষণ, কিভাবে লক্ষণ, লক্ষণ কোনটাকে বলে কোনটাকে বলে না, কোন অ্যাফোরিজমের মধ্যে বলে, সে কোথাও বলে। এইটাকে বিজ্ঞ চিকিৎসক যারা আছে, অন্য হ্যানিম্যানের অন্য অন্য লেখা যেখানে আছে সবগুলাকে অ্যামালগেট করে যে বিজ্ঞ চিকিৎসক বৃন্দ আমাদের সামনে যা উপস্থাপন করেছেন, আমি মনে করি সেই আলোচনার এই 6 নম্বর অ্যাফোরিজমের মধ্যেই আসলে শুরু হওয়া উচিত, কারণ এছাড়া আর সামনে রাস্তা নাই। কারণ এখানে আলোচনা করলে লক্ষণ, এখানে আলোচনা করলে 7-8-এর মধ্যে আমরা লক্ষণ সমষ্টি আলোচনা করতে পারবো। তারপরে এই লক্ষণগুলোর উৎপত্তি বিকাশ কিভাবে হয়, জীবনী শক্তি পরবর্তী আলোচনা করতে পারবো। তারপরে আমরা রোগ সম্পর্কে আলোচনা করতে পারবো, ঔষধ সম্পর্কে পরে ধারাবাহিকভাবে আমাদের। দেখেন, হ্যানিম্যান শুধু একজন বিজ্ঞ চিকিৎসকই ছিলেন, এই কথা আমি স্বীকার করি না। তিনি একজন দার্শনিক ছিলেন। দেখেন, তিনি শুধু দার্শনিক ছিলেন না, তিনি একজন সুসাহিত্যিক ছিলেন। অ্যাফোরিজমগুলো যেভাবে একটার পর একটা ধাপ অনুযায়ী তিনি মানে সাজিয়ে গেছেন, এই সাজানোটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কত বড় শিল্পী ছিলেন তিনি। তিনি, তার পিতা ভাস্কর্য শিল্পী ছিলেন, আর তিনি ছিলেন ভাষা শিল্পী। তিনি একজন জীবন্ত জীবনের শিল্পী ছিলেন, যে মানে দর্শনের শিল্পী ছিলেন। তিনি একটার পর একটা অ্যাফোরিজমগুলো দেখেন এমনভাবে একটা একটা এমনভাবে তিনি সাজিয়েছেন যে কোনোটা কোনো জায়গার থেকে যদি আপনি সরিয়ে নেন, যেমন 6 নম্বর সূত্র এখানে আপনি আলোচনা করবেন না, আপনি 10 নম্বরে চলে যাবেন, অ্যাফোরিজম 10 বা 20-এর মধ্যে চলে যাবেন, তাইলে দেখবেন 7-8 অপূর্ণ থেকে যাচ্ছে। আপনি যদি 2 নম্বর অ্যাফোরিজম পূর্বে আলোচনা না করে যেতেন, আপনি দ্রুত আরোগ্যের কথা, তারপরে কি আর রোগীর মধ্যে কি আরোগ্য করতে হবে সেটা যদি আলোচনা না করতেন, একজন চিকিৎসকের স্বাস্থ্য সংরক্ষণকারী হতে পজেশনকে দূর করতে হবে, এগুলো যদি না জানতেন বা না পড়তাম আমরা পূর্বের আলোচনায়, তাহলে 6 নম্বর অ্যাফোরিজম গ্রহণযোগ্য হতো না। এই 6 নম্বর যেখানে আছে, এই অ্যাফোরিজমটা যেখানে লেখা আছে ঠিক সেই জায়গায় সেট করা সম্ভব, অন্য জায়গায় সেট করলে ব্যতিক্রম হয়ে যাবে। এভাবে অর্গাননকে যদি আমরা বুঝি, অর্গানন থেকে অনেক কিছু শিখতে পারি। অর্গাননই তো মূল বিষয়, অর্গানন থেকে নিয়েই আসলে আমরা বিভিন্ন বই পুস্তক যারা করছেন তারা, এই জন্য অর্গাননকে পাশে রেখেই আসলে চিকিৎসা করতে হয়, তাইলে আমরা লক্ষণটাকে আমরা জানবো, লক্ষণ সম্পর্কে বুঝবো। এই জন্য আমি 4টা স্তরে ভাগ করে লক্ষণ নিয়ে আলোচনা করছি। লক্ষণ কি ও তার উৎস, রোগ লক্ষণ কি, লক্ষণ সমূহ পূর্ণ প্রকাশের মাধ্যম, লক্ষণ সমূহের প্রকার, এই 4টা স্তরে আমি আলোচনা করব। যেখানে গিয়ে আমি চেষ্টা করব যে পুরোটা শেষ, সম্ভাবনা কম আছে যে পুরোটা শেষ হবে, তারপর যেখানে গিয়ে ঠেকে যাব, সময় শেষ হয়ে যাবে, আমি স্টপ করে দেব। পরবর্তীতে সেখান থেকে পরবর্তী আলোচনায় আমি সেখান থেকে ইনশাল্লাহ ওই 7-8 অ্যাফোরিজম আমি আলোচনা করব। তাহলে আসেন, লক্ষণ কি ও তার উৎসটা কি। বাংলায় আমরা বলি লক্ষণ, ইংরেজিতে বলি সিমটম, গ্রিক শব্দটা হলো সিমটোমা, যার অর্থ হলো যা কিছু ঘটে। আর চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বলা যায় স্বাস্থ্য অবস্থার পরিবর্তন হিসাবে যা কিছু ঘটে, সুস্থ অবস্থার থেকে বিচ্যুত হতে গিয়ে, স্বাস্থ্যহীনতায় ঘটতে গিয়ে, সিক হতে গিয়ে, রুগ্ন অবস্থা সৃষ্টি করতে গিয়ে যা কিছু এর মধ্যে ঘটলো, সব, কোনটাকে বাদ দিলে হবে না। বলে স্যার এর মধ্যে প্যাথোলজি নাই, কে বলছে নাই? আসলে লক্ষণ বলতে সব কিছু, সাইন অ্যান্ড সিমটম সব আছে। লক্ষণ বলতে সব কিছু নিয়েই লক্ষণ। সুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় দেহের অভ্যন্তরে জীবনী শক্তির যে ক্রিয়া প্রতিক্রিয়া জানা যায় না। সুস্থ অবস্থায় আমরা যারা এখানে সুস্থ বসা আছে, দেহের মধ্যে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া জীবনী শক্তি কাজ করতেছে, অহরহ কাজ করতেছে, আমাকে রুগ্নতা থেকে বাঁচাবার চেষ্টা করতেছে, আবার জার মাসলে তার প্রতিবন্ধক হিসাবে তার ফাইট চলতেছে, অহরহ আপনার জীবনী শক্তি আপনার দেহের মধ্যে সংগ্রামে লিপ্ত।
ক্রিয়া প্রতিক্রিয়াযুক্ত এই সংগ্রামটা বিরাট। এটা জানা যায় না, এটা জানতে যাওয়া বোকার, এটা জানতে গেলে কোনো কাজ হবে। সুস্থ অবস্থায় যেমন জানা যায় না, অসুস্থ অবস্থায়ও জানা যাবে না। অসুস্থ অবস্থায়ও ঝগড়া হয়, সংগ্রাম চলছে। দেহের অভ্যন্তরে জীবনী শক্তি বাঁচতে চায়, আর্তনাদ করে, চিৎকার করে, আমাকে বাঁচাও, আমার পূর্ব অবস্থা ফিরিয়ে দাও, এভাবে বলছে। সেইটাকে ধরার কোনো কায়দা আপনার কাছে নাই। পূর্বের আলোচনাটা খেয়াল করেন, ওই কথাগুলো আকার ইঙ্গিতে বলে গেছি আমি। এটা জানা যাবে না, এটা জানা যায় না। যা জানা যায় তা কি? সরাসরি যে আত্মরক্ষা করার জন্য যেসব সংগ্রাম হচ্ছে বাহির দেশে, স্বতঃপ্রণোদিতভাবে যেভাবে করে আত্মরক্ষার জন্য সাধ্যমতো প্রয়াস করা হচ্ছে, জীবনী শক্তি করছে। কোথায় করছে? ঘরের মধ্যে আগুন লাগলে মানুষ যেরকম জানলা দিয়ে, কপড় দিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছে, এই যে বাইরে আর্তনাদ, দেহের বাইরে যে আর্তনাদ, চিৎকার, মুখে, মাথায়, মনে, দেহে, মলদ্বারে, প্রস্রাবদ্বারে, এই যে যতগুলো চারিদিক থেকে যে আর্তনাদ, অর্থাৎ রোগ যন্ত্রণা, আর এখানে আর্তনাদ বলতে রোগ যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, এইটা আসলে জীবন শক্তির আর্তনাদের ভাষা। এটা সংগ্রাম, সংগ্রাম করে সে টিকতে না থাকলে বাইরের লোককে ডাকে। ঘরে ঝগড়া লাগলে যেমন নিজে যদি না টিকতে পারে, নিজে যদি সংগ্রামে জয়ী হতে না পারে, তাহলে বাইরের লোককে ডাকে। এক গ্রাম না পারলে আরেক গ্রামের লোককে, ঠিক তেমনিভাবে জীবন শক্তি আত্মরক্ষার সংগ্রামে লিপ্ত হয়ে তার বাহ্যিক দেহের মধ্যে নিদর্শনগুলো, তার উপসর্গগুলো ছড়িয়ে দেয়। এই সংগ্রামের অভিব্যক্তি দেহ মনের সৃষ্টি করে, সৃষ্টি হয় কতিপয় যন্ত্রণা বা উপসর্গ। এগুলো জীবনী শক্তির প্রতিরোধ ক্ষমতার নিদর্শন। এইটাই প্রতিরোধ ক্ষমতার নিদর্শন। এই যন্ত্রণা বা উপসর্গগুলাকেই আসলে সিমটম বলে। তাহলে সিমটমটাকে আগে বুঝতে হবে। এগুলো সব মিলে সিমটম, এর মিলিত রূপটাই, মিলিত চিত্রটাই রোগীচিত্র। এই সব মিলে যা তা হলো রোগীচিত্র। তাইলে লক্ষণ একটা ভিন্ন জিনিস, লক্ষণকে আপনার বুঝতে হবে। আর দেখেন তার সাথে রোগ লক্ষণটা, যে বাইরের যে চিত্রটা, এটা রোগ লক্ষণ, রোগী চিত্র, এটাকে বুঝতে হবে। এটা বোঝা সহজ। আগে যদি লক্ষণ আমরা বুঝে যাই, বোধগম্য সমস্ত নিদর্শনই রোগ লক্ষণ। বাইরে যা আসতেছে, উপসর্গ, যন্ত্রণা, যত ব্যতিক্রম ধর্মী নির্দেশক আসুক না কেন, যা আমি বুঝতে পারতেছি আমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, সবগুলা বোধগম্য সমস্ত নিদর্শন, এটা রোগ লক্ষণ। আসলে রোগ লক্ষণটাকে কেউ কেউ বলেন, আমিও স্বীকার করি, এটা হলো প্রার্থনার ভাষা। আরোগ্যের জন্য রোগ লক্ষণ সমূহ তার ভাষা প্রার্থনার, আরোগ্যের ভাষা প্রকাশ করে, সেটা হলো প্রার্থনার ভাষা। দেখেন, প্রার্থনার ভাষা কখনো জটিল হয় না। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, যেমন আমরা ইসলাম ধর্মের কথাই বলি, মোনাজাত যখন করি, সবচেয়ে বড় প্রার্থনা সূরা ফাতিহা। একটা শিশুও, একটা অন্তপক্ষে জ্ঞান হয় 5-7 বছর, অন্তপক্ষে চেয়ে জ্ঞানী, কম জানা, লেখাপড়া কম জানা, কিছু জানে না, সেও কিন্তু সূরা ফাতিহার অর্থ বলে, সে বুঝে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মানে প্রার্থনার ভাষা, আমাকে বাঁচাও, আমাকে ধ্বংসের দিকে নিও না, আমাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দাও, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। প্রার্থনার ভাষা ইজি, সহজ, কোনোদিন জটিল না। আপনি একজনের কাছে টাকা ধার চেয়ে যাবেন, সেখানে প্রার্থনা করতেছেন যে আপনি তার কাছে টাকা চাবেন, এই ভাষায় চাবেন। সেখানে জটিল করে একেবারে সাহিত্যিক ভাষায় গিয়ে আপনি টাকা ধার চাইলে দেবে নাকি? দিলে ভালো হয়, আমার একটু উপকার হয়, এইসব কথা না। ভাই আমার 1000 টাকা লাগবে, জানতো। প্রার্থনার ভাষা সহজ। আত্মরক্ষার সংগ্রামে লিপ্ত জীবনী শক্তি, সে প্রার্থনা করছে কার কাছে? চিকিৎসকের কাছে। দেহের মাধ্যমে উপসর্গ ভাষা দিয়ে, ওগুলা প্রার্থনার ভাষা। সেখানে সহজ হবে, সাবলীল হবে, জটিলতাহীন হবে, বলিষ্ঠ প্রকাশভঙ্গি হবে। একেবারে প্রকাশ করবে না সেটা না, যা রুগী নিজে বুঝবেন, আত্মীয় স্বজনও বুঝবেন, এবং চিকিৎসক অবশ্যই বুঝবেন। এইটাই। তাইলে লক্ষণ সমূহ পূর্ণ প্রকাশের মাধ্যম দেহ মন, এটা আমরা ফাইনাল হয়ে গেল। লক্ষণ সমূহ প্রকাশের বিষয়টা হলো দেহ ও মন। কিভাবে বিকাশ লাভ? এই আলোচনাটা একটু করতেই হবে, না করলে জিনিসটা ঠিক হয় না। বিকাশ লাভের জন্য তোর অবস্থার চিকিৎসা আমরা করে ফেলবো। এর মধ্যে দেখেন,
আমি এখানে দিয়েছি LSMC, এটা আমি আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনার মতো করে চিন্তা করুন। এইটাই মানতে হবে এমন কোনো কথা নাই। এখানে 10টা আইটেম আছে, কেউ কেউ এখানে 6টা আইটেমের কথা বলতে পারেন। বিকাশ লাভ করে 6 ভাবে অথবা 10 ভাবে। যেমন LSMC, লোকেশন, সেন্সেশন, মডালিটি অ্যান্ড কনকমিটেন্ট। কেউ কেউ এভাবে বলেন। আমি এটাকে আরেকটু ডিপে যদি আপনি যান, তাহলে এইভাবে বলতে পারেন আপনি, লোকেশনটাকে দেখেন, যে কোনো রোগের লোকেশন, যেমন মাথা ব্যথা, মাথার লোকেশন, চোখে ব্যথা, চোখের লোকেশন, স্থান নির্দেশক করে। তো এই লোকেশনটাকে যদি গভীরে যত যেতে পারবেন, তত আপনি ভালো চিকিৎসা করেন। আমি ETD দিয়া কথাটা বলি, আমার একটা প্রবন্ধ আছে সেখানে বল, এক্সটেনশন, টাইম অ্যান্ড ডিউরেশন। যেমন পেটের ডান দিকে ব্যথা, এক্সটেনশন কোথায়? বাম দিকে ছড়ায়। কখন? বিকাল 4টার দিকে। ডিউরেশন কতক্ষণ থাকে? বিকাল 4টা থেকে রাত 8টা। একটা লক্ষণকে যদি এই টাইম, এক্সটেনশন, টাইম, ডিউরেশন সহ যদি আপনি লোকেশনটাকে নির্দেশ করতে পারেন, তাইলে অনেকটা কাছাকাছি চলে গেলেন আপনি, ম্যাটেরিয়া মেডিকার কাছাকাছি যাওয়া সম্ভব। কথাটা এতটুকু বুঝালাম, এখানে উদাহরণ দেওয়ার খুব বেশি স্কোপ নাই। সেন্সেশন বলতে তাহলে বক্ষস্থলের নিম্নভাবে ক্ষততা বোধ, বেদনা, এগুলো অনুভূতিও আছে, অবস্থান আছে, এগুলো আমি দিচ্ছে। সেন্সেশনের কথা আছে, অনুভূতিটা কেমন কেমন লাগে এগুলো। মডালিটি বলতে গিয়ে আমরা হ্রাস বৃদ্ধিটাকে বুঝাতে যাচ্ছি, কিসে কমে কিসে বাড়ে, তাপে কমে বাড়ে, ঠান্ডায় বাড়ে কমে, এগুলো। আর কনকমিটেন্ট, সহায়ক অবস্থা। এখন এই কনকমিটেন্টের মধ্যে আমি 3টা কথা এখানে উল্লেখ করি। পজিশনটাকেও আমি নিয়ে আসতে চাই, আর ক্যারেক্টারিস্টিক, চরিত্র আছে, প্রতিটা লক্ষণের একটা চরিত্র আছে, ক্যারেক্টারিস্টিক আছে, সেইটাকেও এখানে সংযোগ করে রুগীলিপি যখন আলোচনা হবে এই বিষয়টা উদাহরণ দিয়ে দিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই আলোচনাটা এখানেই আমি মোটামুটি এই আলোচনার এখানেই এতটুকু দাবি রাখি, যে যতটুকু দাবি রাখে আমি খুব বেশি আলোচনা করতে চাই না। তাইলে দেখেন, যদি বলা যায় একটা উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, বক্ষস্থলের নিম্নভাবে ক্ষত বোধ বুকে আর বেদনা, এখানে কি মিন করতেছে? অনুভূতি। ক্ষতবোধ এটা হলো গিয়া অনুভূতি, অবস্থান বক্ষস্থলে, বুকে নিম্নভাগে, স্থানটাকে নির্দেশ, 2টা জিনিস পেলে না। মুখ গহ্বরে, মুখের ভিতরে জল সঞ্চয়ের নিদর্শন, বেদনায় স্পর্শে বাড়ে, ধীরে ধীরে হাত বুলালে কম বোধ হয়, এটা হ্রাস বৃদ্ধিটা আমরা পেলেন, পাওয়া গেল, হ্রাস বৃদ্ধিটা এখানে পেলেন। তা যদি আপনি পান, কি পেলেন? 3টি উপাদান এখানে আছে, অনুভূতি আছে, অবস্থান আছে, হ্রাস বৃদ্ধি আছে, 3টা উপাদান। রোগ লক্ষণের পূর্ণতা প্রকাশ, এতে কিন্তু পূর্ণতা প্রকাশ পায় না। আনুষঙ্গিক লক্ষণ যদি পাওয়া যেত, তাইলে একটা পূর্ণ অবস্থা আমরা বুঝতে পারতাম। যেমন ধরেন, মলত্যাগের পর কম্পনের অনুভূতি, পায়খানায় যাওয়ার পরে সে একেবারে কম্পনের অনুভূতিটা শরীরের ভিতরে অনুভব করে। ঘন ঘন প্রস্রাব ত্যাগের অদম্য বেগ তার থাকে, অসহ্য যন্ত্রণা এবং টাটানি বোধ থাকে। তাইলে আমরা এই কমপ্লিট একটা লক্ষণের উপরে সেখানে ক্যান্থারিসের কথা আমরা মনে করতে পারি। এই উদাহরণটা আমার না, ডাক্তার JN কাঞ্জিলালের। নিজের উদাহরণ দিলে অনেক সময় হয় কি, যে আপনার এই উদাহরণটা আপনি এইভাবে বানিয়ে নিয়েছেন, কাজে আরেকজনের রেফারেন্সটা এই জন্য আমি অনেক সময় টেনে আনি। যারা বিজ্ঞজন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আর যারা আমাদের গুরুজনের গুরু তুল্য, তাদের কথাই আমরা রেফারেন্সটা দিলাম। তো আরোগ্যযোগ্য রোগের সকল অবস্থায় লক্ষণ পাওয়া যায়। এইভাবে করে লক্ষণ পাওয়া না গেলে আমাদের চিকিৎসা ব্যর্থ। যখন লক্ষণ পাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে, কারণ লক্ষণ হলো প্রার্থনার ভাষা। আমরা বলে আপনি বানায় বানায় কথা বলেন, দেখেন বলি কিনা। হেনিম্যান কথাটা বলেছে, হেনিম্যানই এই কথা বলেছে, রোগসূচক চিহ্ন ও লক্ষণ সমূহ সর্বজ্ঞ, মানব জীবন রক্ষকের, অর্থাৎ স্রষ্টার কথা বলতেছেন এখানে ডাইরেক্ট। অনেকে আবার অর্গানন লিখতে গিয়ে স্রষ্টা শব্দ, স্রষ্টা লেখেন, গড লেখেন না, মানে অ্যালার্জি আছে। স্রষ্টা সৃষ্টিকর্তা লেখলেও তাদের খুব অ্যালার্জি। তো তাদের অ্যালার্জিওয়ালা বই আমি পড়ে দেখেছি। তো সে এমন কিছু জায়গা আছে যে আর কোনো দিক এদিক ওদিক নড়তে পারে না, একটা আটকা পড়ে গেছে। যেমন এই জায়গাটায় পরিবর্তন করার চেষ্টাও করতে পারে না।
তো সর্বজ্ঞ মানব জীবন রক্ষকের এই ব্র্যাকেটের মধ্যে আমি আবার দিয়েছি আল্লাহ। আল্লাহ আমরা গড, আল্লাহ আমরা বিশ্বাস করি, আল্লাহ শব্দটা দিয়ে দিয়েছি এখানে। কিন্তু ওখানে লেখা আছে সর্বজ্ঞ মানব জীবন রক্ষকের অসীম করুণার সাথে সঙ্গতিপূর্ণ, এটা করুণা। যদি এই লক্ষণ না দিত, মানুষের শরীরের মধ্যে এইভাবে প্রকাশমান যন্ত্রণার উপসর্গগুলো না আসতো, তাহলে আমরা কিসের চিকিৎসা করতাম? আমরা তো চিকিৎসক হতামই না কোনো। এটা মহান আল্লাহর করুণার দান। আর ওই লক্ষণগুলো হলো প্রার্থনার ভাষা। দেখেন কত সুন্দর মিল। এবং হেনিম্যান এইভাবে করে, তিনি ধার্মিক লোক ছিলেন, যার জন্য তার অনেক কথা আমাদের বনে যায়। রোগ সংক্রমণের কয়েকটা স্তর আছে। লক্ষণের প্রকৃতি আর অবস্থা নির্ভর করে এই স্তরগুলোকে আমাদের অনুধাবন করতে হবে। খুব সূক্ষ্ম বিষয়গুলো, খুব সূক্ষ্ম বিষয়গুলো একেবারে ফেলে দেওয়া যাবে না। যত গভীরে যাবেন আপনি, যত গভীরে চিন্তা করবেন, লক্ষণকে বোঝার জন্য যত চেষ্টা করবেন, দেখবেন যে আপনার কাছে অনেক জ্ঞানের দরজা খুলে যাচ্ছে। ম্যাটেরিয়া মেডিকা পড়ার সময় এই জ্ঞানটা লাগবে। ম্যাটেরিয়া মেডিকা আপনি খুব দখল নেবেন, আপনি কোন লক্ষণের কতটুকু গুরুত্ব আপনি বুঝতেছেন না, তাইলে ম্যাটেরিয়া মেডিকা পড়া তো আপনার কাছে ব্যর্থ। অনেকে দেখেন ম্যাটেরিয়া মেডিকা পরে দাগ দেয়, দাগ দিয়ে পরে, খুব দেখেছি আমি। দাগ দেয় কোন জায়গায়? মাথা ব্যথা, পেট ব্যথা, উদরাময়, মানে এমন এমন দাগ দেয় যেটা কোনো কাজেই লাগে। যেটা রোগের অবস্থা বর্ণনা করতেছে সেসব জায়গায় দাগ দিয়ে রাখতেছে। তো তাতে হলো কি, যেমন কোষ্ঠকাঠিন্যের উপরে দাগ দেয়, ব্রাইনিয়া পড়তে গিয়া কোষ্ঠকাঠিন্য, এটার ট্যানাকার্ডিয়াম ওখানে দাগ দেয়, তাহলে 3-4টা ওষুধ, সে তো এলোমেলো হয়ে যায়। এই জন্য আসলে লক্ষণকে বুঝতে হবে আগে। লক্ষণকে ভালো করে বুঝলে ম্যাটেরিয়া মেডিকা পড়ার জন্য আপনার এটা সহায়ক হবে, যে কোন লক্ষণটা কতটুকু গুরুত্ব পাবে, কতটুকু পাবে না। এই আলোচনাটা আজকে নয়, এই গুরুত্বের আলোচনাটা ইনশাল্লাহ আগামী যে আলোচনাটা হবে সেখানে আমি গুরুত্ব আলোচনা করব আমার দ্বারা যতটুকু সম্ভব। তাহলে 3টা অবস্থায়, প্রকৃত অবস্থা নির্ভর করে লক্ষণগুলো। সাধারণত রোগ 3 স্তরে ক্রিয়া করে। 3টে স্তর আছে আমাদের শরীরের মধ্যে। একটা হলো কারণ স্তর, শক্তি স্তর, যে স্তরটা খুঁজে পাওয়া যায় না, যেটা অনেক গভীরে। খুব বিজ্ঞ চিকিৎসক যারা আছে কারণ স্তরটাকে খুঁজে পেতে পারে। তারা দেখলেই, রুগীর চেহারা দেখলেই, কবে থেকে কিভাবে সংগঠিত হচ্ছে, তার ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে, কোন স্তরে আছে রুগীটা, এটা বুঝতে পারে। এই কারণ স্তরে বোঝা খুব এত বড় অভিজ্ঞতা ডাক্তারের, যে তাকে দার্শনিক হতে হয়, তাকে মনোবিজ্ঞান হতে হয়, নাহলে কারণ স্তর খুঁজে পাওয়া খুব কষ্ট। তারপরের যে ব্যাপারটা আছে, তো সেটাও সূক্ষ্ম স্তর, সেটা মনস্তর, মানসিক অবস্থাটা। এইটা আমরা যখন মানসিক কথা বলি, কথা বলার সময় মনের অবস্থাটাকে আমরা বুঝতে পারি। মানসিক স্তরে যখন নেমে আসে কারণ স্তর থেকে, অনেকে এরকম বলেন যে কারণ স্তরে আসলে চিকিৎসা করা খুব কঠিন। সেই স্তরে চিকিৎসা করতে গেলে অনেক উচ্চ পাওয়ার দিয়ে চিকিৎসা করতে হয়। যারা বিজ্ঞ ভারতীয় ডাক্তার যারা আছেন তারা এইভাবে করে বলেন, আমরাও এটা বিশ্বাস করি, এবং সেই অবস্থাটা ধরা অনেকের পক্ষেই কঠিন। মনস্তরে যখন নেমে আসে, মানসিক প্রকাশ যখন তার আমরা দেখতে পাই, সেটাও সূক্ষ্ম স্তর। সেখানেও অনেক উচ্চ পাওয়ার দিয়েই চিকিৎসা করে, যে যারা শততমিক করেন তাদের কথা। কিন্তু আমরা সহস্রতমিক যারা করি, যারা সহস্রতমিক করি, ষষ্ঠ সংস্করণের অনুযায়ী যারা চিকিৎসা করি, তারা এই স্তরটাকে বোঝার জন্য আমাদের কোনো ওই 1 থেকে অথবা 2 থেকে শক্তি থেকেই আমরা কারণ স্তরে হোক, মনস্তরে হোক, দেহ স্তরে হোক, আমরা 2 থেকে প্রয়োগ করেই আমরা চিকিৎসা করতে পারি, এবং রেজাল্টও পাচ্ছি। রেজাল্ট পাচ্ছি না এই কথা, মানসিক রোগীকে 2 দিয়া 1 দিয়া চিকিৎসা করে দেখেছি, ভালো রেজাল্ট আসে। মানে হেনিম্যান এই সহস্রতমিক ঔষধটাকে মানে করতে করতে, তিনি তো বিজ্ঞ, অনেক দীর্ঘ শুরু হয়েছে। দেখেন এটা তো এই জায়গার কথা না, এই মাত্রা কি করে দেবে, এটা প্রথম যেদিন চিকিৎসক হোমিওপ্যাথি হলেন তার আগের থেকে চিন্তা চলতেছে মাত্রা ক্ষুদ্র করতে হবে, এবং শেষ পর্যন্ত সে মাত্রা ক্ষুদ্র করতে করতে এমন এক স্তরে আসলো, যে স্তরটা অনেকটা 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 পারফেক্ট। যে স্তরে তিনি শক্তিটাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যে আসলে সকল স্তরে স্পর্শ করার যোগ্যতা রাখে। কারণ স্তর, মনস্তর, স্থূল স্তর, সকল স্তরে কাজ করার যোগ্যতা রাখে। যেই মেডিসিন শক্তিকৃত অবস্থায়, সেই অবস্থায় তিনি নিয়ে গেলেন, শুধু মাত্রার প্রয়োগের তারতম্য হবে।
একটু বলে দিলাম। শুধু মাত্রা প্রয়োগের তারতম্য হবে। এখানে হ্যানিম্যান কোনো বন্ধন রাখেননি, এখানে ডাক্তারের অভিজ্ঞতার উপর নির্ভর করে। মাত্রা প্রয়োগটা আপনার স্বাধীনতার উপরে নির্ভর করতে হবে, চর্চার উপরে নির্ভর করতে হবে, অভিজ্ঞতার উপরে নির্ভর করতে হবে। লক্ষণ সমূহের প্রকারভেদ। এবার আমরা আলোচনায় যাব লক্ষণ সমূহ কয় ভাগে ভাগ করা যায়। সকলেই জানেন এটা সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটম দুইটা ভাগে ভাগ করি আমরা, আত্মমুখী লক্ষণ এবং বিষয়মুখী লক্ষণ আমরা বলি। তো আত্মমুখী লক্ষণ কোনগুলো, সাবজেক্টিভ কোনগুলো? যেমন মনে করেন মাথা ব্যথা, এইটা কোনো স্থান দখল করেন, বেদনা বিদ্যুৎ বেগে আসে যায়, পরিবর্তনশীল, উদরে শূন্যতা বোধ আপনি দেখাতে পারবেন না, কোনো যন্ত্রপাতি নাই যে আপনি উদরে শূন্যতা বোধ কোনো প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে আপনি ধরা করেন। মাথা বড় হয়ে যাচ্ছে, আমি মনে করতেছি আমার মাথাটা ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, এইটা আসলে উপলব্ধি, এইটা এগুলাকে আত্মমুখী লক্ষণ বলা হয়, সাবজেক্টিভ বলা হয়। আর বিষয় যেগুলো আছে আপনি দেখতেছেন, স্থানে স্ফীত, আরক্তিম, চোখ লাল হয়ে যাওয়া, পুষ সঞ্চয়, লিভার বড় হয়ে যাওয়া, চোখ রক্তবর্ণ হওয়া, আঁচিল হওয়া, এগুলা। আর বিষয়মুখী লক্ষণ হলো আভ্যন্তরীণ রোগের বাহ্যিক প্রকাশ, এটা মূল রোগ না, এটা হলো বাহ্যিক প্রকাশ, মূল রোগটা আসলে আত্মমুখী লক্ষণটাই মূল। তাহলে দেখেন, একটা উদাহরণ দিয়ে আমি যদি বিষয়টাকে কখনো একটু স্পষ্ট করতে চাই আপনাদের সামনে, ধরেন একটা সন্ন্যাস রোগীর গভীর আচ্ছন্নের মতো পড়ে আছে, চোখগুলো বিস্ফারিত, খুব বড় বড় করে চোখগুলো খুলে রাখছে, মুখমণ্ডল দেখলে বোঝা যায় যে মাতালের মতো, মানে বিপ্লব অবস্থা। তার সাথে নাকে খুব ধ্বনি করছে, নাসিকা ধ্বনি, ঘর ঘর আওয়াজ করতেছে। আপনার জানা মতে আপনার যে ঔষধ আছে, আপনি জানেন ওষুধটা জানেন, ওপিয়াম ওষুধটা আপনি দিলেন। এই কথার উপরে আমরা অনেকেই ওপিয়াম দেবো, আমরাও দেবো, ঠিকই আছে। হ্যাঁ, নাকের যে ঘর ঘর ধ্বনি এটা বন্ধ হয়ে গেল, অচৈতন্য ভাবটা তার কেটে গেল। আমার একটা রুগী এরকম হচ্ছে, রুগী কিন্তু শেষকালে ঠিক একজাক্ট কেসে, কিন্তু এইটা আমার রুগীর বর্ণনা না। কোনো পরীক্ষায় দেখা গেল এক পাশ নড়ছে, অন্য পাশ অচঞ্চল, এক পাশ নড়ছে এবং আরেক পাশ। পুরো ভালো করে পরীক্ষা করে দেখা গেল এই অবস্থা। জানা গেল ওই পাশটি বহুদিন থেকে পক্ষাঘাতগ্রস্ত ছিল এবং সে অংশে জ্বর ও তাপ রয়েছে। পক্ষাঘাত অংশ যেটা থাকে সেখানে জ্বর এবং তাপ থাকে, কিন্তু সেখানে তাপ আছে, অন্য পাশে জ্বর নেই, তাপ নেই, উল্টা। পক্ষাঘাতগ্রস্ত ঠান্ডা থাকার কথা, কিন্তু এখানে পক্ষাঘাতগ্রস্ত যে অংশটা সেখানেই তাপ আছে, অথচ পক্ষাঘাতগ্রস্ত অংশে তাপ থাকার কথা নয়। এটা অদ্ভুত লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ। এখানে তাকে পরবর্তীতে অ্যালোভুনা দিয়ে দেওয়া আরোগ্য লাভ করেছে। কাজেই অনেক সময় এই ধরনের যে বিষয়মুখী লক্ষণ হলেও যদি অদ্ভুত হয়, পিকুলিয়ার হয়, সেখানে সেগুলো গ্রহণযোগ্যতা পায়। একই রোগ লক্ষণ অবস্থা ভেদে আত্মমুখীও হতে পারে, মানে এখানে একটা কনফিউশন আছে, এটা কনফিউশনটা একটু, যেমন যারা ভাগ করেছেন যে আত্মমুখী লক্ষণ ও বিষয়মুখী লক্ষণ এইভাবেই করি না, চিন্তাটাকে আরেকটু গভীরে নিতে হবে। একই রোগ লক্ষণ অবস্থা ভেদে অন্তর্মুখীও হতে পারে, বিষয়মুখী লক্ষণ হতে পারে। একই লক্ষণ কিভাবে? যেমন ধরেন মুখমণ্ডলের রক্তিমাপ, মুখটা লাল, তাহলে এটা বিষয়মুখী লক্ষণ। কপালের দুই ধারে দপদপনীয় দপদপ করে দপদানি ব্যথা, এই ব্যথাটা অন্তর্মুখী লক্ষণ। রোগীর সমস্ত লক্ষণই সমান গুরুত্বপূর্ণ। চিকিৎসকের জন্য প্রয়োজন ওই লক্ষণসমূহ যা রোগের এক পূর্ণ প্রতিকৃতি তুলে ধরে। আসলে আমাদের কাছে অন্তর্মুখী লক্ষণ বা বিষয়মুখী লক্ষণ বলে কথা না, লক্ষণ সবগুলোই আমার কাজে লাগবে যদি রোগীর অবস্থাটাকে তুলে ধরতে পারে। এ ধরনের লক্ষণকে বলে চারিত্রিক বৈশিষ্ট্য বা পরিচায়ক লক্ষণ। এগুলাও আমাদের ধাতুগত অবস্থায় চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে, ক্যারেক্টারিস্টিক সিমটম হিসাবে কাজে লাগে। কাজেই আত্মমুখী হলেই কাজে লাগবে আর বিষয়মুখী হলেই কাজে লাগবে না, এই কথাটা গ্রহণযোগ্য নয়। যার জন্য চারিত্রিক ক্যারেক্টারিস্টিক যে সিমটম বা চারিত্রিক বৈশিষ্ট্য কাকে বলে, এই কথাটা আমাদের একটু জেনে নিতে হবে। যে লক্ষণগুলো রোগের ও রোগীর বিশিষ্টতা জ্ঞাপক
অন্য রোগ ও রোগী থেকে আলাদা করে দেয়, মানুষে মানুষে পার্থক্য করে দেয়। আপনাকে আমাকে পার্থক্য যেমন করে, আপনার আমার চেহারা যেমন একরকম না, একজন রুগীর অনুভূতি আরেকজন রুগীর অনুভূতি এক না। একই আমেশা রুগীর একজনের অনুভূতি একরকম, আরেকজনের অনুভূতি আরেক রকম। পাইলসের রুগী একজনের ঠান্ডা ঠান্ডা জ্বালা যন্ত্রণা ঠান্ডায় কমে, আরেকজনের গরমে কমে। মানে অনুভূতি এক একটা ব্যক্তিভেদে আলাদা হয়ে যায়। অন্যরকম অবস্থা তুলে ধরে, লক্ষণগুলি বলে রোগের পরিচয় লক্ষণ। যেই অবস্থাটা বিশিষ্টতা প্রমাণ করে, তার ব্যক্তি চরিত্রের আলাদা করে ফেলে, একটা রুগী থেকে আরেকটা রুগীকে একেবারে পৃথক করে ফেলে, এগুলো হলো আসলে এইখানে 153 নম্বর অ্যাফোরিজমের মধ্যে যে কথাটা, সেটা গ্রহণযোগ্য সবচেয়ে বেশি, সেখানেই আলোচনা হবে। তারপরেও এখানে অদ্ভুত, পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, সিঙ্গুলার, এগুলাকে রেয়ার এগুলা বলা হয়। পুলস বলি আমরা সাধারণত, পুলস, পিকুলিয়ার, আনকমন, সিঙ্গুলার, স্ট্রাইকিং, অদ্ভুত ধরনের লক্ষণ যা আপনার চিন্তাই বনে না। একটা লোক পিছনের দিকে হাঁটে, ওষুধ আছে, পিছনের দিকে হাঁটে, সুযোগ পাইলেই সে বাচ্চারা পিছনের দিকে হাঁটে, সামনের দিকে যায় না। অদ্ভুত, সব মানুষ এটা করে না। অসাধারণ, কথা বলতে বলতে হঠাৎ কথার মধ্যে মাথাটাকে একটা ঝাঁকি দেয়, কিছুক্ষণ পর পর, 10 মিনিট 15 মিনিট পর পর বা 20 মিনিট কেউ জিহ্বাটা বের করে। আমি একটা আমার ছাত্র দেখছি যে কথা বলার সময় জিহ্বাটা সাপের মতো, একেবারে আমি স্পষ্ট দেখেছি, একটা জিহ্বাটা মুখ খুলে জিহ্বাটাকে একটা নাড়া দেয়। অসাধারণ দৃষ্টি আকর্ষণ। একজনে বলে আমার পেট ব্যথা, দেখেন আমার পেট ব্যথা, এটা কি দৃষ্টি আকর্ষণীয় কথা হলো? যদি পেটটা ধরে, দেখা যায় না যদিও, পেটটা ধরে আমার পেট ব্যথা, আমার আচ্ছা বুকটা ছিঁড়ে যাচ্ছে, কপাল ধরে যায়, কপালটা যদি রুগী আসে বলে আমার মাথা ব্যথা, এইটা যেরকম কথা। আর যদি বলে আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এটা আরেক রকম। স্ট্রাইকিং, একেবারে দৃষ্টি আকর্ষণীয়, এটা তীব্র। এই 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 লক্ষণ বলার মধ্যে, রুগী কথা বলে তার মধ্যেও পার্থক্য হয়ে যায়। পার্থক্য সিঙ্গুলার হতে হবে, একক হতে হবে যে লক্ষণের বৈশিষ্ট্যটা। আর রেয়ার শব্দটা 153 নম্বর অ্যাফোরিজমের মধ্যে রেয়ার শব্দটা নাই। রেয়ার শব্দটা 136 নম্বর অ্যাফোরিজমের মধ্যে আছে, যার জন্য কোর্স যারা বলে, আমার এটা নিয়ে বিজ্ঞ একজন অর্গানের যারা বিশারদ তাদের সাথে আলাপ হয়েছে, যে রেয়ার শব্দটা নাই, তবু আমরা বলি কেন? এই চারটা 153-এর মধ্যে রেয়ার শব্দটা ভিন্ন জায়গায় আছে। তবে এইটাও ধাতুগত লক্ষণের মধ্যেই আসলে সিমটমটাকে বুঝতে হবে, বিরল প্রকৃতির, যা মনে করেন বাংলাদেশে 2-1 জনের মধ্যে দেখা গেছে। ক্যান্টে অবস্থা একটা কথা বলছি, ক্যান্টের একটা উদাহরণ আমি দেব। রোগের যে সকল লক্ষণ সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না, সেগুলো সমস্তই পরিচয় লক্ষণ। যেমন কিছু কথা আমি বলেছি, আর তার সাথে কিছু সংযোজন আছে। হাম হলে উদ্বেগ থাকে, কিন্তু হাম আছে কিন্তু উদ্বেগ নাই। জ্বর হলে পিপাসা থাকবে, পিপাসা থাকে না, এমন জ্বরও আছে। জিভা শুষ্ক, পানির পিপাসা লাগবে না, পানি পিপাসার ইচ্ছাই নাই। উত্তাপ যেখানে সেখানে জ্বালা থাকবে না, জ্বালা তার উপশম। উত্তাপে তার জ্বালার উপশম হয়, যেমন আর্সেনিক আছে মন্দার, উত্তাপে জ্বালার উপশম। চর্বণের দাঁতের ব্যথার উপশম, দাঁতে ব্যথা করে কিন্তু চাবাইলে কমে। এগুলা সাধারণত পরিচয় লক্ষণ, বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। হানেম্যানের উপদেশ হলো রোগের অপেক্ষাকৃত সাধারণ ও অস্পষ্ট লক্ষণসমূহ বাদ দিয়ে কেবলমাত্র অসাধারণ, অদ্ভুত ও বিশেষ ধরনের পরিচয় লক্ষণাবলীর দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে 153 নম্বর অ্যাফোরিজমের কথা আলোচনা করেছি। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, বিভিন্ন উদাহরণ দিয়ে, রুগীলিপি দিয়ে, প্রত্যেকটার উদাহরণ দিয়ে আলোচনা করা যায়। সেই ক্ষেত্রটা এখানে না, আপনারা আমার দোষ দেবেন না। আমি কথাটা এখানে উত্থাপন করা উচিত তাই উত্থাপন করছি, কিন্তু এখানে ব্যাখ্যা করার জায়গা না। ব্যাখ্যা যে করার জায়গা যেখানে, সেখানে সেটা ব্যাখ্যা। যেমন কলেরার সকল লক্ষণই রুগীতে বিদ্যমান, কলেরার লক্ষণ আছে, পরীক্ষা করে জানা গেল রুগীর অন্ত্রে অস্বাভাবিক শব্দ, কল কল বক বক শব্দ করে, যেন একটি পরিপূর্ণ পাত্র হতে পানি ঢালা হচ্ছে, এরকম শব্দ। হঠাৎ বেগ হয়, মল জোরে নির্গত হয়। নির্দেশ করে কি? জ্যাট্রোফা একটা ওষুধ আছে, ব্যাটারি আমেরিকা যাদের জানা আছে তারা এখানে দেখবেন জ্যাট্রোফা দিলে সে ভালো হয়ে যাবে। কাজেই ওই রোগের উপসর্গের সাথে তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের মূল্য আছে। দেখেন, এই জন্য
অন্তর্মুখী ও বিষয়মুখী লক্ষণসমূহের প্রকাশভঙ্গির উপর এদের আবার বিশেষ বিশেষ নামকরণ আছে, বিশেষ বিশেষ নামকরণ আছে। সেই নামকরণগুলো আজকে এই পর্যন্ত জানবো আমরা নামকরণ, কিন্তু ব্যাখ্যাগুলো হয়তো সম্ভব হবে না। এই প্রত্যেকটা বিষয় ভালোভাবে অনুধাবন করা আমাদের দরকার। ব্যাপক লক্ষণ যেটাকে জেনারেল সিমটম বলে, কোনগুলাকে বলে, স্থানীয় আঙ্গিক লক্ষণ কোনগুলাকে বলে, আনুষঙ্গিক বা সহযোগী কনকমিটেন্ট লক্ষণ কি এবং সেই কীভাবে কনকমিটেন্ট লক্ষণগুলো হয়, অতিরিক্ত লক্ষণ কোনটা এটা কিভাবে আমরা জানবো, আকস্মিক লক্ষণ হঠাৎ যে লক্ষণগুলো আছে সেগুলো কি, নিদানগত লক্ষণগুলো কাকে বলে, ধাতুগত লক্ষণ কিছুটা আলোচনা হলে বাকিটা আলোচনা আছে, রোগ উৎপত্তির কারণ জ্ঞাপক লক্ষণ কি, সাধারণ লক্ষণ কমন সিমটমগুলো কি কি, এগুলো আলোচনা করা দরকার। সেখানে ব্যাপক লক্ষণ ওই আমি শব্দ যতদূর যাওয়া যায় ততদূর আমি আলোচনা করতেছি। ব্যাপক লক্ষণ কাকে বলে? যে লক্ষণগুলো রোগীর সম্বন্ধে সর্বতোভাবে প্রযোজ্য, যেগুলো বর্ণনা করার সময় রোগী আমি এই শব্দটা ব্যবহার করি, আমি দুর্বল, আমি আর বাঁচবো না, আমার মনে হচ্ছে আমার দেহটা কাচের তৈরি, আমার মাথাটা যেন বড় হয়ে যাচ্ছে ইত্যাদি। তাছাড়া কাতরতা, অসহিষ্ণুতা, বিরক্তি প্রকাশের যতগুলো ভাষা আছে রেফারেন্স দেওয়া যায়, এই সমস্ত লক্ষণগুলা আত্মমুখী লক্ষণের অন্তর্গত, কিন্তু এগুলো ব্যাপক লক্ষণ, আমরা এগুলোকে জেনারেল সিমটম বলি। এই জেনারেল সিমটমগুলা দেখেন আবার ভিন্ন ভাগ আছে, সেগুলো পরবর্তী আলোচনায় আসবে। আজকের আলোচনায় স্থানীয় লক্ষণ সম্পর্কে কিছু বলছি, যা স্থানে সংগঠিত হয় সেগুলো স্থানীয় লক্ষণ। আমার শব্দ ব্যবহার করে যে কথাগুলো আমরা বলি, আমার মাথা ধরেছে, মাথার কথা বলা আছে, আমার ঋতুস্রাব অনিয়মিত, আচ্ছা এই যে আমার আর আমি দ্বারা এই যে পার্থক্য করলে যে স্থানীয় লক্ষণ আর ব্যাপক লক্ষণের পার্থক্য করা যাবে, এই কথাটা ঠিক নয়, এই কথাটা ঠিক নয়। যেমন মনে করেন, একটা উদাহরণ দিলে আপনার স্পষ্ট হয়ে যাবে, আমার ঋতুস্রাব অনিয়মিত, এটা ব্যাপক লক্ষণ। আমার শব্দ প্রয়োগ করে বলা হচ্ছে যে আমার ঋতুস্রাব অনিয়মিত, যখন অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে, স্রাব জাতীয় ঘটনা ঘটছে, তখন এটা ব্যাপক লক্ষণের অন্তর্গত। কিন্তু মাসিক ঋতুস্রাবের পূর্বে ও স্রাবের সময় আমি বস্তি কটরে পিছনে আমি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কথাটা বলছে কি খেয়াল করেন, বস্তি প্রদেশে বেদনা অনুভব করি, ব্যথা অনুভব করি, এটা স্থানীয় লক্ষণ, এটা আঙ্গিক লক্ষণ। এই উদাহরণটা ডক্টর কাঞ্জিলাল দিয়েছেন এবং তিনি বুঝাতে চেষ্টা করছেন যে শুধু আমি আর আমার, এইটা যারা বই পুস্তক লেখে এইভাবে পার্থক্য করার কথা বলেন, আসলে আরও ব্যাখ্যা করা দরকার যে আসলে স্থানীয় লক্ষণ আর ব্যাপক লক্ষণ, জেনারেল লক্ষণ কিভাবে আমরা পার্থক্য করতে পারি। আনুষঙ্গিক আবার সহযোগী লক্ষণ কি কি? মূল রোগের সাথে উপস্থিত নয়, মূল রোগের সাথে উপস্থিত থাকে না। যেমন মনে করেন কিছু লক্ষণ আছে, ঋতুস্রাব মূল রোগ, ঋতুস্রাবের সমস্যা আছে, কিন্তু ঋতুস্রাবের সময় স্তনে দুধ আছে, এইটা মূল রোগের সাথে সম্পর্কিত না, এটা আলাদা একটা রোগ। এইটা হলো আনুষঙ্গিক বা কনকমিটেন্ট লক্ষণ, মার্কের মধ্যে আছে। জরায়ু পীড়ার সঙ্গে চর্মপীড়ার আবির্ভাব, জরায়ুর রোগ থাকে তার সাথে চর্মপীড়ার আবির্ভাব দেখে সিপিডি। প্রদাহের সঙ্গে প্রস্রাবের অদম্য বেগ ও জ্বালা, ক্যান্সারিস। কাশ দিলে তার প্রস্রাব পড়ে যায়, এটা অনেক অন্য ওষুধে আছে, আপনারা জানেন অনেকটা। এইভাবে যেসব লক্ষণ, কাশ দিলে তার বৃদ্ধ আঙ্গুলে ব্যথা করে, এইভাবে করে যেসব লক্ষণ রোগের সাথে আসা যাওয়া করে, খুব ভালো করে খেয়াল করবেন, রোগের সাথে আসা যাওয়া করে কিন্তু রোগ নয়। রোগ থাকলে ওই সিমটমটা থাকে, রোগ না থাকলে থাকে না। রোগের সাথে আসা যাওয়া করে, মূল রোগের সঙ্গে উপস্থিত আর অন্তর্নিহিত হয়, সেগুলো আনুষঙ্গিক বা সহযোগী কনকমিটেন্ট লক্ষণ, অন্যগুলো না, রোগের সাথে আসে না। এইভাবে করে অতিরিক্ত কিছু লক্ষণ পাওয়া যায় যেগুলো রোগীর পূর্বে ছিল না, অথচ ওগুলো ঔষধ সেবনের পরে লক্ষণগুলো আসছে। এগুলা সাধারণত ঔষধের মাত্রা জনিত বৃদ্ধি বলা হয়। ওষুধের মাত্রা যদি কম হয়, সহস্রতমিকে সাধারণত এই ধরনের রোগ লক্ষণগুলো অতিরিক্ত লক্ষণ বেশি দেখা দেয়, সহস্রতমিকের বেলায় কম দেখা দেয়। এ সকল লক্ষণ পরিমাণ খুবই কম, যদি কম ওষুধ আপনি ব্যবহার করেন, মাত্রা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এইসব লক্ষণ সাধারণত পাওয়া যায় না, থাকে না। আকস্মিক লক্ষণ সাধারণত আহার, ওষুধ চিকিৎসা চলাকালীন সাধারণত আহারজনিত ঔষধের বিশুদ্ধতার অভাবে, তারপর উত্তেজক
দ্রব্য সেবনের করলেন, ওষুধের চলাকালীন, রোগ চলাকালীন, এইসব অবস্থায় কিছু কিছু লক্ষণ স্পষ্টভাবে আসে। কিছুদিন অপেক্ষা করলে এগুলো এমনিই চলে যায়, এটা অ্যাক্সিডেন্টাল সিমটম বা আকস্মিক লক্ষণ এগুলাকে বলে, এগুলা চলে যায়। নিদানগত লক্ষণ, এটা আপনারা বুঝতে পারছেন, দেহের কাঠামোটা চেঞ্জ হয়ে যায়, অনুভূতিরও পরিবর্তন হয়। যেমন স্ফটকে সাদা পুজ, ফোড়ায় সাদা পুজ হয়, কৃষ্ণবর্ণের, কালা বর্ণের রক্তস্রাব, বাহ্যের রং কালো, কোষ্ঠকাঠিন্য, অর্শ। রোগের স্তর জানতে সাধারণত ঔষধ নির্বাচনের ক্ষেত্রে এবং শক্তি ও মাত্রা নির্ধারণের জন্য এসব লক্ষণ আমাদের জানা দরকার এবং আমরা জানতে চেষ্টা করি। ধাতুগত লক্ষণ সম্পর্কে কিছু আলোচনা হয়ে গেছে, সেই আলোচনাটার পরিপূর্ণতা এখানে পাবে না, কারণ ধাতুগত লক্ষণ নিয়ে বিশদ এক আলোচনা আছে, আমার রোগীলিপি আমার ইয়েতে দেওয়া আছে। ধাতুগত লক্ষণ কেন হয়, কি কি বিষয় ধাতু নির্দেশ করে, কোন লক্ষণগুলো থাকলে সেগুলা, যেমন প্রায়ই সর্দি কাশিতে ভোগা, প্রায় উদারাময় হওয়া, আবহাওয়ার সামান্য পরিবর্তন, এগুলো ধাতুগত লক্ষণ। কাঠামোগত দিক, কাতরতা, এগুলো ধাতুগত লক্ষণ। সব রোগী তার ডান দিকে হয়, বাম দিকে হয় না, এগুলো তার ধাতুগত লক্ষণ। তার চেহারা তার সাথে জড়িত আছে, ধাতু প্রকৃতির সাথে তার চেহারা, তার আচার ব্যবহার, তার বৈশিষ্ট্য সব কিছু জড়িত থাকে। ধাতুগত রোগ এবং একদৈশিক রোগে এ ধরনের লক্ষণ পথ প্রদর্শকের কাজ করে। অর্থাৎ ধাতুগত কি পরিবর্তন হয়ে যায় চিকিৎসায়? একটা ফেয়ার ফেটি ফ্লাবি একটা লোক আছে, তার বংশগত ধাতুগত এরকম আছে, এখন ঔষধ দিতে দিতে কি তা চেঞ্জ করে ফেলবেন? না, এটা সম্ভব না। ধাতুগত লক্ষণটা সব ধাতুগত লক্ষণে চেঞ্জ করা যায় না। একবারে বংশগত যা আসে, একটা বংশগত লোক মিথ্যুক, চরম মিথ্যুক। একজনে জিজ্ঞাসা করছে, ওপিয়াম তো পুরা মিথ্যাবাদী, এখন ওপিয়াম খাওয়াইলে দুনিয়ার সব লোক কি মিথ্যাবাদী তা ছেড়ে দেবে? তাইলে তো ওপিয়াম খাওয়াইয়া সব ঠিক করা যায়। গালাগালি করে, অ্যানাকার্ডিয়াম তো গালাগালি করে। এখন এটা কি যারা এরকম করে, যাদের এরকম আছে, তাতে কি অ্যানাকার্ডিয়াম খাওয়াইলে সেটা বন্ধ হয়ে যাবে সম্পূর্ণটা? রোগ হিসাবে স্বাস্থ্যের পরিবর্তন, যেভাবে সুস্থ অবস্থায় যে অবস্থায় ছিল সেই অবস্থার থেকে রুগ্ন অবস্থায় এসে যে ব্যতিক্রমটা হলো ওইটা পরিবর্তন হবে, কিন্তু সুস্থ অবস্থাও যার অবস্থা যেরকম ছিল সেইটা পরিবর্তন করবেন আপনি কী করে? এইটা বিশ্লেষণাত্মক কথা, এইটা সংক্ষেপে কথাটা বললাম, যে এখানেও চিন্তার ব্যাপার আছে, যে এটা আল্লাহর দেওয়া প্রকৃতিগত যে অবস্থা, আমার ধাতু প্রকৃতির যে অবস্থা, এটা ইচ্ছা করলেই কোনো মেডিসিন নাই পৃথিবীতে যা আসলে এটা চেঞ্জ করে দিতে পারে। রোগ কারণজনিত কিছু বিষয় আছে, যেমন টিকা দেওয়ার কুফল, এটা সবাই জানে, হাম, বসন্তের টিকা, এমনকি করোনার টিকা। এই বিভিন্ন টিকার কুফলটা রোগ উৎপত্তির কারণে যেসব লক্ষণ পাওয়া যায় সেটাও লক্ষণ হিসাবে আমরা দেখতে পাই, এবং সেই লক্ষণগুলোও সাধারণত চলে যায়। এরপর সাধারণ লক্ষণ আছে কতগুলো, যা রোগের উপর এগুলো লাগে। সাধারণ লক্ষণ রোগের সাথে যেটা আসা যায়, যেমন অক্ষুধা, দুর্বলতা, এই সাধারণ আমেষা, এই যে লক্ষণ, সাধারণ রোগের যে লক্ষণগুলো আছে, রোগের প্রকৃতি জানতে, পথ্যাদি নির্বাচন করতে, আপনি কি খাইতে দিবেন না খাইতে দেবেন এগুলো জানতে, রোগের নামকরণ করতে ইত্যাদি, এই সব বিষয়ে মনে রাখতে সাধারণত এটা আমাদের প্রয়োজন হয়। এটার একটা উদাহরণ যেমন মনে করেন, আচ্ছা, উদরাময় রোগের একটি সাধারণ লক্ষণ, কিন্তু উদরাময়ের সময় যদি মলদ্বারে মরিচ বাটার ন্যায় জ্বালা থাকে, প্রত্যেকবার মলত্যাগের পর যদি পানির পিপাসা থাকে এবং পানের পর যদি কম্পন দেখা দেয়, তাইলে সেই ক্ষেত্রে সেটা অসাধারণ হয়ে যায়, সেখানে আপনি ক্যাপসিকাম ব্যবহার। সাধারণটাও অসাধারণ, কমন লক্ষণও অসাধারণ হয়ে যায় লক্ষণের কারণে। যেমন দীর্ঘস্থায়ী উদরাময়, অথচ দীর্ঘস্থায়ী উদরাময় দুর্বলতা তার চলতেছে, কিন্তু তার অসুবিধা হয় না, দুর্বলতা তেমন বোধ করে না যেরকম বোধ করা উচিত। আমি একটা রুগী পাইছিলাম এই জন্য। অ্যাসিড ফস আপনি নির্দেশ করবে। জ্বালা একটা সাধারণ লক্ষণ, জ্বালার সঙ্গে যদি প্রস্রাব ত্যাগের অদম্য বেগ থাকে, মূত্রথলিতে তীব্র জ্বালা, বেদনার সঙ্গে যদি কুণ্ঠন থাকে, আপনি কেন ক্যান্থারিস দেবেন না? দেবেন। এই ক্ষেত্রে আমরা এই আলোচনার মধ্যে আজকে যে আলোচনাটা করলাম, এতক্ষণ যে আলোচনাটা হলো, আমি প্রায় শেষ অবস্থায় চলে আসছি ইনশাল্লাহ, শেষের দিকেই। সংস্কার মুক্ত চিকিৎসকের ভূমিকা আলোচনা যা হলো তা থেকে আমরা জানতে পারলাম। সংস্কার মুক্ত চিকিৎসকের বৈশিষ্ট্যসমূহ আমরা খুব কম হলেও জানতে পেরেছি, যে বৈশিষ্ট্যগুলো কী কী, বর্জনীয় বিষয় কী কী, প্রধান কাজ কী, আর লক্ষণের সাদামাটা পরিচয়, বিশ্লেষণ না, সাদামাটা পরিচয় আজকে জানলাম। বিশ্লেষণ ইনশাল্লাহ আগামী ক্লাসে যদি সুযোগ হয় আলোচনা করা যাবে, 7-8 অ্যাফোরিজমের উপরে ভিত্তি করে
ব্যাধির একমাত্র সত্য ও বোধগম্য চিত্র আমরা আলোচনা করেছি। রোগের সম্পূর্ণ স্বরূপ আমরা জানব, যেটাকে লক্ষণ সমষ্টি বলে। লক্ষণ সমষ্টি আমরা অনুধাবন করব আগামী ক্লাসে। লক্ষণ সমষ্টি অপসারণেই যে আরোগ্য, এটাও বোঝার চেষ্টা করব। যার জন্য আগামী ক্লাসে আমি মানুষের যে কিভাবে জীবনী শক্তি কাজ করে সেইটা নিয়ে কিছু আলোচনা করব, আর লক্ষণের একটা চার্ট আমি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী আলোচ্য বিষয় লক্ষণ সমষ্টি রোগী আরোগ্যের প্রধান অবলম্বন। এই হবে আমার বিষয়। আপনাদের সকলকে ধন্যবাদ। ষষ্ঠ পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।